গল্পের নাম ৩০০ বাসর। কলমে নয়ন আলী নাইম। অন্তিম বা শেষ অংশ। পৈশাচিকদের পিশাচ রাজ্যে ধ্বংসের পথে। কে বাঁচাবে তাদের এই করুণ দুর্দিনে? হাহা হাহা। নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে তারা। তোমরা চলে যাও, বলে দাও জুলফু ফকিরকে। ধ্বংস হতে যাচ্ছে পৈশাচিকদের পিশাচ রাজ্য। প্রলয় হবে, হবে ভূমিকম্প আর বৈদ্যুতিক ঝড়। স্যার, খুনি কিন্তু একজনই, জয়নব, মনিরা আর এই বৃদ্ধার খুনি ওই পিশাচি। ল্যাবে চিন্তিত হয়ে বসে আছে এসিপি তামিম। তখনই ডাক্তার বদরুল কথাটা বলে উঠল। এসিপি তামিম কথাটা শুনে বলল, কিভাবে বুঝলেন খুনি পিশাচ? যেভাবে খুবলে খুবলে মাংসগুলো শরীর থেকে আলাদা হয়েছে তাতে এটাই বোঝায়। তাছাড়া কঙ্কালগুলো আর এই মতিউর রহমানের লাশের শরীরের কামড়ের চিহ্ন একই। আচ্ছা বদরুল সাহেব, ভূতের বা এই পিশাচের সাথে লড়াই করার কোনো উপায় নেই? আছে তো স্যার। কি বলো? কিভাবে সম্ভব? কবিরাজ কিংবা তান্ত্রিকের সাহায্য নেন এসিপি সাহেব? ধুর, কি বলছেন? আমি সিরিয়াস হয়ে বলছি বদরুল সাহেব। আমিও সিরিয়াস হয়ে বলছি স্যার। কবিরাজ কিংবা তান্ত্রিকের সাহায্য ছাড়া অন্য কোনো উপায় বলো। স্যার, আমি ডাক্তার, সায়েন্স নিয়ে পড়াশোনা এবং গবেষণা করেছি। ওসব ভুট্টুতে আমি গবেষণা করিনি। আপনি অন্য রাস্তায় যান কিংবা অন্য কারো সাহায্য নেন। ডাক্তার বদরুলের কথায় হো হো করে হেসে উঠল এসিপি তামিম। তখনই ল্যাবের দরজা দিয়ে ভিতরে লম্বা চুলওয়ালা একজন লোক প্রবেশ করল। পরনে পায়জামা পাঞ্জাবি, লম্বা লম্বা চুলের পাশাপাশি লম্বা দাড়িও আছে। দেখতে তান্ত্রিকদের মতো দেখাচ্ছে। এসিপি তামিম বলে উঠল, আপনি কে? হুট করেই ল্যাবে প্রবেশ করলেন কেন? এসিপি তামিমের কথার জবাবে লোকটা উচ্চস্বরে বলে উঠল, তান্ত্রিক নয়ন। তান্ত্রিক নয়ন আমার নাম। কথাটা শুনতে এসিপি তামিম সহ ল্যাবে থাকা সবাই অবাক হয়ে যায়। কেননা তান্ত্রিক নয়ন কোনো সাধারণ লোক নয়। কারো কাছে এমনি এমনি কারণ ছাড়া আসে না। তার নাম সারা বাংলাদেশ সহ ভিন্ন কয়েকটি দেশেও বহুল পরিচিত। এসিপি তামিম বলল, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মতিউর রহমানের লাশটা কোথায়, আমায় দেখাও। কথাটা শুনে তড়িঘড়ি করে সামনের বেডে থাকা সাদা কাপড়টা খুলতেই মতিউর রহমানের বিশ্রী লাশটা বের হয়ে আসলো। তান্ত্রিক নয়ন লাশটা দেখে বিস্মিত হয়ে চোখ বুজে বলল, এবার ঢেকে দাও এবং দ্রুত দাফনের ব্যবস্থা করো। জি হুজুর। আচ্ছা হুজুর, আপনার অনুমতি পেলে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। এসিপি তামিমের কথায় তার দিকে তাকালো তান্ত্রিক নয়ন। কিছুটা ভয় পেল এসিপি। তান্ত্রিক তা বুঝতে পেরে বলল, বলেন, কি বলবেন? আপনি কি জানেন এই খুনগুলো কে করেছে আর কেন করেছে? পিশাচ রাজ নাইম করেছে। কথাটা শুনতেই চোখ কপালে উঠে যায় এসিপি তামিমের। সে বলল, পিশাচ রাজ আবার কে? আর কেন বা নিরীহ মানুষগুলোকে মারতেছে? যদি একটু বিস্তারিত বলতেন। পিশাচ রাজ নাইম হচ্ছে পিশাচ রাজ্যের বর্তমান রাজা। সে ৩০০ বাসর পূর্ণ করে চির অমর হতে চায়। ইতোমধ্যে ২৯১টি বাসর পূর্ণ করেছে সে। আর মাত্র ৯টা বাসর পূর্ণ করলেই সে হবে চির অমর। তাহলে কেউ তাকে মারতে পারবে না। তাই ৩ দিন পরপর মেয়েদের তুলে নিয়ে বাসর করে রক্ত খেয়ে মেরে ফেলে। মাঝে মাঝে মাংসগুলোও ছিঁড়ে ছিঁড়ে খায়। কথাগুলো শুনে এসিপি তামিম সহ ল্যাবে থাকা সকলেই হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তান্ত্রিক নয়নের দিকে তাকিয়ে থাকে। তখনই এসিপি বলে উঠল, তাহলে মতিউর রহমানকে মারল কেন? সে তো আর মেয়ে মানুষ নয়।
এসিপির কথায় মুস্কি হাসল তান্ত্রিক নয়ন। বলে উঠল, খিদের কারণে। খুব করে রক্ত আর মাংসের খিদায় ব্যথিত থাকার কারণে কাল মতিউর রহমানের এমন অবস্থা করেছিল পিশাচরাজ, এবং তার মেয়েকে মারতে চেয়েছিল। ভাগ্যিস আমার মন্ত্রপুক্ত তাবিজ তার গলায় ছিল, তাহলে পিশাচরাজকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? চোখ মুখ লাল করে কথাটা বলল এসিপি তামিম। তার কথা শুনে বড় বড় চোখ করে তান্ত্রিক নয়ন বলল, আছে, তা আমিই করব, আগে সময় হোক। তার আগে একটা কথা বলি। জি বলুন। মতিউর রহমানের মেয়েকে পরবর্তী টার্গেট করেছে পিশাচরাজ নাইন। আমি চাচ্ছি দ্রুত ওনার মেয়ের বিয়ে দেওয়া উচিত, তাহলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে। কথাটা শুনে এসিপি তামিম বলল, জি হুজুর, আমি তার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম কবিরাজ বাবা। কয়েকদিন ধরে মিজান সাহেবের মেয়ে মারিয়া অদ্ভুত সব কাণ্ড করে বেড়াচ্ছে, তাই মিজান সাহেব কবিরাজ জুলফু ফকিরের কাছে সাহায্যের জন্য এসে সালাম প্রেরণ করল। ওয়ালাইকুম সালাম। জুলফু ফকিরের সালামের জবাব শুনে মিজান সাহেব হুট করে এসে ওনার পায়ে পড়ে কান্নার স্বরে বলতে লাগল, বাবা, আমার মেয়েকে বাঁচান, আমি আর এসব নিয়ে পারছি না। সহজ সরল ভালো মেয়েটার হঠাৎ করেই কি যে হলো। পাশেই দাঁড়িয়ে আছে মারিয়া। তাকে দেখেই জুলফু ফকির বুঝতে পেরেছে পিশাচরাজের কাজই এটা। মন্ত্রপুক্ত তাবিজ মিজান সাহেবকে দিয়ে বলল, এটা সবসময় আপনার মেয়ের কাছে রাখতে বলবেন। জি বাবা। কিন্তু কেন আমার মেয়ে এমন আচরণ করতেছে? মিজান সাহেবের কথায় সবকিছুই বলে দিল তাকে জুলফু ফকির। কথাগুলো শুনেই বেশি করে কান্নায় ভেঙ্গে পড়ল তিনি। জুলফু ফকির তাকে বিদায় দিয়ে তার সকল ছাত্রদের ডাকলেন। 10 মিনিটের মধ্যে তার সকল ছাত্ররা সেখানে উপস্থিত হয়। সবার উদ্দেশ্যে বলে উঠল, তোমরা সকলেই শুনো, পিশাচদের সাথে খুব শীঘ্রই আমাদের যুদ্ধ হবে। শুধু তান্ত্রিক নয়ন নয়, এই কবিরাজ জুলফু ফকিরও এবার জেগে উঠেছে। সমস্ত কবিরাজি বই বের করে পিশাচ ধ্বংস করার গবেষণা শুরু করো। জুলফু ফকিরের কথাগুলো শুনে তার ছাত্ররা বলে উঠল, জি বাবা, আমরা সর্বদা চেষ্টায় আছি। ছাত্রদের কথা শুনে মুস্কি হাসল তিনি। আরো বলে উঠল, শুধু তাই নয়, চারদিকে কড়া নজর রাখবে। একযোগে সবাই বলে উঠল, জি বাবা, তোমার শীঘ্রই বিয়ে দেওয়ার লাগবে, কেননা তোমার জীবন খুবই সংকীর্ণে। জান্নাত রুমে বসে আছে। সেখানে তান্ত্রিক নয়ন সহ জান্নাতের পারিবারিক কিছু সদস্য এবং এসিপি তামিমও উপস্থিত আছে। তখনই জান্নাতের চাচা মহিবুর রহমান উপরিউক্ত কথাটা বলে উঠল। জান্নাত কান্নায় বেকুল হয়ে উঠেছে, চোখ মুখ ফুলে গেছে। তখনই সেখানে উপস্থিত হয় একজন সুদর্শন স্মার্ট যুবক, যার চোখে মুখে কান্নার ছাপ। জান্নাত তাকে দেখে হাউ মাউ করে কান্না করে দেয়। যুবকটা হচ্ছে হাসান, জান্নাতের বয়ফ্রেন্ড। জান্নাত দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরবে, তখনই তান্ত্রিক নয়ন তাকে বলল, জান্নাত, কাউকেই তুমি ছুঁয়ো না। যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে ততক্ষণ কোনো যুবককে তুমি স্পর্শ করতে পারবে না। তান্ত্রিক নয়নের কথায় অবাক হয় সকলে। তবে যেহেতু তান্ত্রিক নয়ন কথাটা বলেছে তাই সবাই মেনে নিল। হাসান বলে উঠল, জান্নাত, তুমি তান্ত্রিক হুজুরের কথা মানো। হাসানের কথা শুনে মহিবুর রহমান বলে উঠল, তুমি কে বাবা? হাসান মাথা নিচু করে কিছু বলতে যাবে, তখনই জান্নাত বলে উঠল, চাচু, ওর নাম হাসান, আমি ওকে ভালোবাসি। জান্নাতের কথায় মহিবুর রহমান খুশিতে বলে উঠল,
তাহলে আর দেরি কেন তান্ত্রিক হুজুর? হাসান বাবা, তোমাদের আজকেই বিয়ে হবে। জান্নাতের ব্যাপারে তো সবকিছুই জানো নাকি? জি আঙ্কেল, শুনেছি সবকিছু। তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো, ওনাদের সাথে আলোচনা করে তোমাদের বিয়ের ব্যবস্থা করি। ও আমার ছোট ভাই মহুবর সাহেব। আমাদের মা বাবা অস্ট্রেলিয়ায় থাকেন। কথাটা বলে উঠল তান্ত্রিক নয়ন। কথাটা শুনেই চোখ বড় বড় করল মহিবুর সহ সেখানে উপস্থিত সকলে। কেউ আর কোনো প্রশ্ন করল না, কেননা তারা জানে তান্ত্রিক নয়ন ভালো ও সৎ একজন মানুষ। অতঃপর বিয়ে হয়ে গেল জান্নাত আর হাসানের মধ্যে। জান্নাতকে তান্ত্রিক নয়ন বলল, জান্নাত, তাবিজটি এখন খুলে ফেলে দাও, ওটার আর দরকার নেই। জান্নাত তাবিজটি খুলে ফেলে দিতেই হাসানের রূপটা পরিবর্তন হয়ে গেল। সবাই হাসানকে দেখে ভয় পেয়ে গেল। পিশাচ, পিশাচ হয়ে গেছে হাসান। তখনই তান্ত্রিক নয়ন উচ্চস্বরে হাসতে হাসতে সুপারম্যানের মতো জানালা দিয়ে বের হয়ে আকাশে উড়াল দিল। পিছনে পিছনে হাসান নামক পিশাচ জান্নাতকে কোলে নিয়ে হাসতে হাসতে উড়ে যেতে লাগল। সবাই অবাক হয়ে গেল। এসিপি তামিম বন্দুক বের করে তান্ত্রিক নয়ন আর হাসানকে গুলি করতে থাকে, কিন্তু গুলি তাদের লাগার আগেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কান্নায় ভেঙ্গে পড়ল মহিবুর রহমান। তান্ত্রিক নয়ন যে এমন বেইমানি করবে ভাবতেই পারছে না তারা। আদৌ কি ওটা তান্ত্রিক নয়ন? এটাই তান্ত্রিক নয়ন। ভালো এবং সৎ তান্ত্রিক মানুষটাও যে এমন বেইমান হবে ভাবতেও পারছে না ওরা। পিশাচ রাজ্য আনন্দে মুখরিত। রাজ দরবার থেকে সারা রাজ্যে ঢোল পিটিয়ে শুনানি দিচ্ছে। আগামী মঙ্গলবার রাজদরবারে বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। পিশাচ দেবতাকে উৎসর্গ করে এমন মানত করেছে পিশাচরাজ নাইম। সকলকে সেখানে উপস্থিত হওয়ার জন্য বলেছেন তিনি। নাচতেছে পিশাচ রাজ্যের প্রজারা। অনেক দিন পর এমন ভোজ, জিভে জল আসছে সকলের। অন্যদিকে পিতা হ্যারিস হাসতে হাসতে বলল, কি চাল চাললাম পুত্র। উচ্চস্বরে হাসতে লাগলো পিশাচরাজ নাইম। আর বলে উঠল, তোমার তুলনা হয় না বাবা। পিতা হ্যারিস হাসতে হাসতে বলল, নাইমা, আমি ভাবছি এবারের ভোজ মানুষের মাংস দিয়ে হবে। কথাটা শুনে চোখ বড় বড় করে পিশাচরাজ নাইম বলল, কিন্তু বাবা, এত মানুষ কই পাবো আমরা? কেন, যেখান থেকে জান্নাত মেয়েটাকে তুলে এনেছি সেখান থেকে। কিভাবে? শোন, এখনো আমাদের হাতে 7 দিন বাকি। প্রতিদিন 5 জন করে মানুষকে আনলেই হয়ে যাবে। আর শোন, জান্নাত মেয়েটার দিকে এখন নজর দিস না। সবার শেষে ওই মেয়েটাকে তোর শিকার বানাতে হবে। ওকে দিয়েই তুই হবি চির অমর। কিন্তু বাবা। না, কোনো কিন্তু হবে না। ভণ্ড তান্ত্রিক নয়নকে কোথায় পাওয়া যাবে? এসিপি তামিম পুলিশ ফোর্স নিয়ে কবিরাজ জুলফু ফকিরের বাসায় এসে তাকে উপরিক্ত কথাটা বলে উঠল। পুলিশ দেখে যতটা অবাক হয়েছেন তিনি তার চেয়ে বেশি অবাক হয়েছেন। তান্ত্রিক নয়নকে ভণ্ড বলায় রাগী গলায় বলে উঠল, কি বললেন? তান্ত্রিক নয়ন ভণ্ড? রাগান্বিত হয়ে এসিপি তামিম বলল, ভণ্ডকে ভণ্ড বলবো না তো সাধু বলবো। এসিপি সাহেব, আপনাদের হয়তো ওর ব্যাপারে ধারণা নেই, তাই ভণ্ড বলতেছেন। মুস্কি হেসে এসিপি বলল, ধারণা হয়তো আগে ছিল না কবিরাজ সাহেব, এখন পুরো ধারণা হয়েছে ভণ্ড তান্ত্রিকটার প্রতি। এবার আর সহ্য করতে পারলেন না কবিরাজ জুলফু ফকির। নিজের বসার জায়গা থেকে এক লাফে দাঁড়ালো আর রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনি কি বলতে চান এসিপি সাহেব?
এসিপি ও রেগে গিয়ে সব ঘটনা খুলে বলল কবিরাজ জুলফু ফকিরকে, কিন্তু তিনি তা বিশ্বাস করতে নারাজ। এসিপি সাহেব, আমি এই কথা বিশ্বাস করি না। আপনার বিশ্বাসে কিছু যায় আসে না কবিরাজ সাহেব। আগে তান্ত্রিক নয়ন ধরা পড়ুক, তারপর সবকিছু তার মুখ থেকেই জানতে পারবেন। অনেক বিশ্বাস করেছিলাম ওনাকে, কিন্তু উনি যে এমন মানুষ তা ভাবতেই পারিনি। আচ্ছা, এখন বলেন উনি কোথায় থাকে? কবিরাজ জুলফু ফকির হতাশ কণ্ঠে বলল। উত্তরা জঙ্গলের পাহাড়ের চূড়ায় তিনি মাঝে মাঝে ধ্যান করতে বসেন, শুধু এইটুকুই আমি জানি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এখন আসি। এই বলে চলে গেল এসিপি তামিম। চিন্তায় পড়ে গেল জুলফু ফকির। এখনো বিশ্বাস করতে পারতেছে না তান্ত্রিক নয়নের বিষয়টা, কিন্তু গভীর বিশ্বাস আছে তান্ত্রিক নয়নের প্রতি তার। এই পিটাও পিটাও ভণ্ড তান্ত্রিকটাকে পেটাও। অনেক বিশ্বাস করেছিলাম এই ভণ্ডটাকে। শালা যে একটা নর পিশাচ, কে জানত? পিশাচ রাজ্যে ধ্বংসের জন্য নানান ধ্যান সাধনা এবং প্রস্তুতি নিয়ে ৭২ ঘণ্টা পর একাকিত্বের ঘন জঙ্গল থেকে মানব সমাজের কোলাহল প্রকৃতিতে ফিরল তান্ত্রিক নয়ন। তার মিশন আজ রাতে চন্দ্র উদয়ের পর পরেই পিশাচ রাজ্যে গমন করা। সকাল সকাল সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আহারের খোঁজে। ৭২ ঘণ্টা ধ্যানে থাকায় কিছুই খায়নি সে। তখনই হঠাৎ করেই রাস্তার পাশে থাকা কিছু লোক উপরিউক্ত কথাটা বলে উঠল। তাদের কথা শুনে অবাক হয়ে গেল তিনি। কি বলতেছে এরা? আমিই বা কি করেছি যে আমায় ভণ্ড বলতেছে? এসব ভাবতেছে তিনি, তখনই কয়েকজন ছেলেপেলে মিলে তাকে লাঠি দিয়ে মারতে লাগলো আর বলতেছে, শালা ভণ্ড তান্ত্রিক, আর কত মেয়ের জীবন নিয়ে খেলবি? জান্নাত জয়নবের মতো আর কত মেয়েকে ধর্ষণ করবি? তান্ত্রিক নয়ন কিছুই বুঝতেছে না কি করবে। কাকে কি বোঝাবে তিনি, কেউই তার কোনো কথা শুনতেছে না। শরীরের বিভিন্ন জায়গা থেকেও অঝরে টপটপ করে রক্ত ঝরে জমিনে পড়ছে। লোকগুলোর মধ্যে তান্ত্রিক নয়নের কিছু বিশ্বাসী ভক্ত আছে, যারা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু সব মানুষের ভিড়ে তাকে বাঁচানো মুশকিল দেখে পুলিশে ফোন দেয়। থানা কাছাকাছি হওয়ায় দ্রুতই পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়, আর তান্ত্রিক নয়নকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিন কিছু না খাওয়ায়, খিদের জ্বালায় প্রচুর ক্লান্ত, সাথে আবার মায়ের আঘাতে সারা শরীরে ব্যথা। রক্ত ঝরা এখনো কমেনি, অনবরত রক্ত ঝরেই যাচ্ছে। অন্যদিকে তান্ত্রিক নয়নের অ্যারেস্ট হওয়ার কথা শুনে কবিরাজ জুলফু ফকির কিছু লোক নিয়ে থানায় গেল। এসিপি তামিম তাকে বলল, আরে জুলফু ফকির যে? জি, তান্ত্রিক নয়নের সাথে দেখা করতে এসেছি। ওহ আচ্ছা, তবে এখন দেখা করা যাবে না। প্লিজ এসিপি স্যার, ওনার সাথে একটু দেখা করিয়ে দিন। আমি ওনার থেকে সত্যটা জানতে চাই। কি সত্য জানবেন বলেন? সত্য এটাই যে তান্ত্রিক নয়ন জান্নাতকে পিশাচের হাতে তুলে দিয়ে পালিয়েছিল। এসপির কথা শুনে জুলফু ফকির একটু ভেবে বলল, আচ্ছা স্যার, যদি সে পালিয়েই থাকে তবে আবারও ফিরে আসবে কেন? আপনার কাছে অনুরোধ, প্লিজ আপনি ওর সাথে আমায় একটু দেখা করার ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলুন। এসিপি তামিম সামনে এগুচ্ছে আর পিছনে পিছনে জুলফু ফকির আসতেছে। অন্ধকার চার দেওয়ালের মধ্যে বসে আছে ক্ষুধার্ত তান্ত্রিক নয়ন। খিদের জ্বালায় মেঝেতে শুয়ে ছটফট করছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তান্ত্রিকের এমন অবস্থা দেখে কবিরাজ জুলফু ফকিরের চোখে পানি এসে যায়। তার এক ছাত্রকে বলল, ইমরান, কিছু খাবার এবং পানি নিয়ে এসো। তান্ত্রিক খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে।
জি আনতেছি হুজুর। ইমরান খাবার আনতে গেলে জুলফু ফকির এসিপিকে বলল, স্যার ওর যে অবস্থা, খাবার খেয়ে একটু রেস্ট নিক, কিছুক্ষণ পর ওর সাথে কথা বলা ঠিক হবে আমি মনে করতেছি। আচ্ছা ঠিক আছে, এই বলে লকআপের তালা খুলে দিল এসিপি। ভিতরে প্রবেশ করল জুলফু ফকির। শুনতে পেল তান্ত্রিক নয়নের করুণ কণ্ঠে পানি পানি শব্দ। তৎক্ষণাৎ সেখানে ইমরান কিছু কলা রুটি সাথে পানি নিয়ে আসে। জুলফু ফকির তান্ত্রিককে পানি খাইয়ে দিল। অতঃপর কলা রুটি তার সামনে ধরতেই ক্ষুধার্ত থাকায় পাগলের ন্যায় সবগুলো মুহূর্তের মধ্যে খেয়ে ফেলল। এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল তান্ত্রিক নয়ন। ও এই যাত্রায় বেঁচে গেল, তবুও চোখ জোড়া বন্ধ হয়ে আসতেছে, তাই মেঝে শরীরটা এলিয়ে দিল। জুলফু ফকির তাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েও জিজ্ঞাসা করল না, বের হয়ে আসলো লকআপ থেকে। এসিপি তামিমকে বলল, স্যার আপাতত ওকে কোর্টে চালান দিয়েন না। উনি যা জানেন বা যে সত্যটা বলবেন হয়তো আমরা তা না জেনেই ওনাকে দোষারোপ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি 2টার দিকে আসব। আর হ্যাঁ, আপনি ওকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি দিয়েন। আচ্ছা। কথাগুলো বলে চলে গেল কবিরাজ জুলফু ফকির। পিশাচদের ছলনার শেষ নেই, আর কিছু কিছু মানুষদের ঠকে যাওয়ারও শেষ নেই। তবে সবচেয়ে বেশি ঠকে যায় অভাবগ্রস্ত মানুষেরাই। তেমনি গত 3 দিনে 30 জন মানুষকে কাজ দেওয়ার নাম করে পিশাচ রাজ্য এনে গরুর মতো করে বন্দি করে রেখেছে পিশাচরাজ নাইম। এদিকে উক্ত মানুষদের পরিবারের লোকজন নিজেদের থানায় থানায় জিডি করেছে। উক্ত থানার পুলিশেরা তদন্তে নেমে পড়েছে। অন্যদিকে জান্নাত পিশাচ কারাগারে বসে কান্নাকাটি করতেছে। তখনই সেখানে উপস্থিত হয় পিশাচ রাজ নাইম। জান্নাতকে বলল, এই মেয়ে কান্না করতেছ কেন? জান্নাত মাথা তুলে বলল, আমায় বাসায় যেতে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি বলেন? প্লিজ আমায় ছেড়ে দিন। জান্নাতের করুণ কান্না যেন পিশাচরাজের পাথরের ন্যায় মনটায় গোলাপ ফুটিয়ে দিল। কি সুন্দর চাহনি তার পিশাচ রাজের মনে ধরে গেল। তখনই সেখানে পিতা হ্যারিস উপস্থিত হলো আর নাই বলল, নাইম, মানুষদের সাথে বেশি খাতির করা ভালো না। মানুষরা পাথরেও ছলনা করে, ফুল ফোটায়। পিতার কথায় পিশাচ রাজ নাইম কারাগার থেকে বের হয়ে নিজের রুমের দিকে গেল। তার মনে বারবার জান্নাতের প্রতিচ্ছবি ভেসে উঠতেছে। জান্নাতকে নিয়ে কল্পনার জগতে অনেক ভালোবাসা বিনিময়ের প্রতিচ্ছবি ভাসছে। তাহলে কি সে জান্নাতকে ভালোবেসে ফেলল? আদৌ ও কি পিশাচ আর মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হতে পারে? কেমনে পারবে? রক্ত আর মাংসের নেশায় তো আমি ভুলে যাই ভালোবাসা। তবে কেমনে সম্ভব? এসব প্রশ্নে ঘুরপাক খাচ্ছে পিশাচ রাজ নাইম। তখনই সেখানে পাশের রাজ্যের রাজা হাসিম শাহ উপস্থিত হয়। সকাল সকাল হাসিম শাহকে দেখে পিশাচরাজ নাইম অবাক হয়ে যায়। তাকে কিছু না বলে হ্যারিসের কক্ষের দিকে যেতে থাকে। নাইম বুঝে গিয়েছে কেন হাসিম শাহ এখানে এসেছে। তার তৃতীয় কন্যা অরণ্যা শাহের সাথে নাইমের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এইবার নিয়ে 8 বার এই একই প্রস্তাব নিয়ে তিনি এসেছেন। নাইম ও হাসিম শাহে পিছনে পিছনে যেতে লাগল। হ্যারিসের কক্ষে প্রবেশ করল হাসিম শাহ। দরজায় আড়াল পেতে দাঁড়িয়ে আছে নাইম। হ্যারিস আগে থেকেই জানতো সে এখানে আসবে, তাই রুমে বসে আছে সে। কক্ষে প্রবেশ করতেই হ্যারিস তার সাথে কুশল বিনিময় করল, সাথে আপ্যায়নের ব্যবস্থাও। আপ্যায়ন শেষে হাসিম শাহ বলে উঠল, দেখো হ্যারিস, আমরা তো সেই ছোট কাল থেকেই একে অপরকে চিনি। তাছাড়া আমরা খুব ভালো বন্ধু। আমি চাচ্ছি আমাদের বন্ধুত্বটা আরো গভীর করতে। তুমি কি বলো?
হাসিম শাহে কথা শুনে হ্যারিস দরজার দিকে তাকালো। সে বুঝতে পারল নাইম সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। তাই সে বলল, আমাকে কিছুদিন সময় দাও হাসিম। হ্যারিস কথায় বসা থেকে দাঁড়ালো। হাসিম শাহ রাগান্বিত হয়ে বলে উঠল, আর কত দিন হ্যারিস, আর কত সময় নেবে? এই নিয়ে 7 থেকে 8 বার তোমার কাছে আসলাম, তুমি কি করলে? শুধু সময়ই চেয়ে যাচ্ছ। শুনো, আমি স্পষ্ট কথা বলে যাচ্ছি, তুমি যদি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না দাও, তাহলে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করতে আমি বাধ্য হব। হাসিম শাহের কথাটা শুনতাই নাইম দরজার আড়াল থেকে বেরিয়ে রুমটায় প্রবেশ করেই দেওয়ালে থাকা তলোয়ার নিয়ে হাসিম শাহের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। হ্যারিস অবাক হয়ে গেল, চিৎকার করে বলে উঠল, হায় হায়, তুমি এটা কি করলে? এবার আমাদের রাজ্য শেষ। হ্যারিসের কথায় নাইম শান্ত স্বরে বলল, এমন কিছুই হবে না বাবা। ওদের রাজ্যে তেমন যুদ্ধ করার মতো নেতা কিংবা যুদ্ধনায়ক নেই। ওদের রাজ্যটা কালকের মধ্যেই আমি দখল করে নিব। তুমি এর লাশটা এখান থেকে সরানোর ব্যবস্থা করো। এই বলে ওখান থেকে নিজের কক্ষের দিকে যেতে লাগলো হ্যারিস। ওদিকে গুপ্তচর এসে রানী ক্যালোনাকে বলল, রানীমা মহারাজের মুন্ডু কেটে হত্যা করেছে উত্তরা রাজ্যের পিশাচ রাজ নাইম। কথাটা শুনেই কান্নায় ভেঙে পড়ল রানী ক্যালোনা। মায়ের কান্না দেখে উপস্থিত হল অরণ্যা সহ 4 রাজকন্যা। পিতার এমন মৃত্যুর কথা শুনে তারাও কান্নাকাটি করতে থাকে। বেশ কিছুক্ষণ পর লাশ পৌঁছে যায় তাদের কাছে। অরণ্যা লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করে পিশাচরাজের থেকে প্রতিশোধ নিবে। তখনই গুপ্তচর এসে আবারও বলল, রানীমা কালকেই আমাদের রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করেছে পিশাচরাজ নাইম। আর তার পরের দিনই পিশাচ দেবতার পূজা করে উৎসব পালন করবে মানুষের মাংস দিয়ে। আর আমি শুনেছি 300 মানব কন্যার সাথে বাসর করতে পারলে পিশাচ রাজ নাইম হবে চির অমর। তাই 3 দিন পর পর একটা করে মানবকন্যা এনে বাসর করতেছে তিনি। 292টা বাসর পূর্ণ হয়ে গেছে তার। আর বাকি আছে মাত্র 8টা বাসর। কথাগুলো শুনেই রানী ক্যালোনা হতভম্ব হয়। তাদের রাজ্য কি তাহলে ধ্বংসের পথে? না, এই রাজ্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। রানীর ভাবনার মাঝেই হঠাৎ করেই অরণ্যা শাহ বলে উঠল, মা, আমার জন্যই বাবাকে মরতে হয়েছে, এর প্রতিশোধ আমিই নিব। আর যতদিন পর্যন্ত বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারব না, ততদিন পর্যন্ত বাবার শেষ কার্য হবে না। গুপ্তচর, তুমি পিশাচ রাজ নাইমের সমস্ত দুর্বলতা বের করে আমায় খবর দেবে। জি আচ্ছা রানীমা। এই বলে গুপ্তচর চলল খবর সংগ্রহ করতে। কান্নায় জর্জরিত হয়ে পড়ল দক্ষিণা পিশাচ রাজ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? লকাবের মধ্যে প্রবেশ করল জুলফু ফকির। তাকে দেখে সালাম দিল তান্ত্রিক নয়ন। ওয়ালাইকুম সালাম, কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, এখন কিছুটা ভালো। তবে আমি বুঝতেছি না আমায় থানায় কেন আনলো। পাশেই দাঁড়িয়ে ছিল এসিপি তামিম। তান্ত্রিক নয়নের এমন কথা শুনে বলল, মিথ্যা কথা বলতেছেন কেন? আবার আমার সামনে দাঁড়িয়ে? কই স্যার, মিথ্যা বললাম। আপনি আর আপনার ছোট ভাই হাসান মিলে আমাদের বোকা বানিয়ে জান্নাতকে গতকালকের আগের দিন তুলে নিয়ে যাননি। এসিপি তামিমের কথায় অবাক হয়ে গেল তান্ত্রিক নয়ন এবং কবিরাজ জুলফু ফকির। তান্ত্রিক নয়ন বলে উঠল, গত 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে আমি পশ্চিমা বান্দরবনের জঙ্গলে ধ্যানে ছিলাম। আজকে সকালে ধ্যান শেষ করে খাবারের খোঁজে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর তো বাকিটা আপনি জানেনই। তান্ত্রিকের কথায় মুস্কি হাসল এসিপি তামিম।
একটু এগিয়ে গিয়ে বলল, বাহ তান্ত্রিক সাহেব বাহ, ধ্যানের দোহাই দিয়ে আর কত মিথ্যা কথা বলবেন। সেদিন আপনি নিজেই এসে পোস্টমর্টেম ল্যাবে মতিউর রহমানের বিশ্রী লাশ দেখলেন। অতঃপর সেদিনের সবকিছুই বলল তান্ত্রিক নয়নকে। সবকিছু শুনে তান্ত্রিক বলে উঠল, বিশ্বাস করুন স্যার, আমি এসবের ভিতরে ছিলাম না। হয়তো আমার রূপ ধারণ করে আপনাদেরকে ঠকিয়েছে। সরি তান্ত্রিক সাহেব, আমাদের কাছে অনেক প্রয়োজনীয় প্রমাণ আছে। আপনার পাপের সাজা আপনাকে পেতেই হবে। জুলফু সাহেব, আমার মনে হয় আপনিও এই খুনগুলোর সাথে জড়িত আছেন, তাই প্রমাণ পেলে আপনারও ছাড় নেই। মুস্কি হাসল জুলফু ফকির, বলে উঠল, স্যার সত্য পথে থাকলে আমাদের জয় নিশ্চিত। চলে যেতে লাগলো জুলফু ফকির। তখনই সেখানে মহুবর রহমান আসে। লকাবের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে। তান্ত্রিক নয়নের পাঞ্জাবির কলার ধরে মারতে থাকে। এসিপি তামিম ওনাকে আটকিয়ে বলল, কুল ডাউন মিস্টার মহুবর রহমান, ঠান্ডা হন আপনি, আইন আছে তো, নিশ্চিত সঠিক বিচার পাবেন। স্যার, আমার ভাইকে তো এই তান্ত্রিক নরপিশাচ দিয়ে মেরেছে, তার মেয়েকে যে এতক্ষণে কি করেছে আল্লাহই ভালো জানে। এর কঠিনতম বিচার চাই। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। এই বলে মহিবুর রহমানকে লকাবের বাইরে বের করে দরজা লাগিয়ে দেয়। তান্ত্রিক নয়নে সারা শরীরে ব্যথা। ব্যথা নিয়ে ভাবতে থাকে কি করা যায়। তার রূপ ধারণ করে এসিপি সহ সবাইকে ঠকিয়ে তাকে ফাঁসিয়েছে এই বিষয়ে সে নিশ্চিত। মূল কথা, তাকে এখান থেকে রাতের মধ্যেই বের হতেই হবে, তা না হলে সত্যটা কখনোই প্রকাশ পাবে না। এসব ভাবছে তান্ত্রিক নয়ন। দুপুরে পেরিয়ে বিকেল হল। হামিদরা 9 জন মিলে কাজ শেষে বাসায় আসছিল। মাঝপথে নির্জন রাস্তা, সবাই গল্প গুজবে আনন্দে মেতে হাঁটছিল। তখনই সেখানে একজন অদ্ভুত ধরনের লোক এসে বলল, আপনারা কি কাজের লোক? হামিদ বলল, যে বাবু হামা কামের লোক। আমার অল্প একটু কাজ আছে, করতে পারবেন? আসলে বাবু হামা তো কাম শেষ করে এলুম। আরে বেশি কাজ নেই, 1 ঘন্টায় শেষে হবে, বিনিময়ে সবাইকে 500 টাকা করে সবাইকে দিব। ওরা সারাদিন কাজ করে 500 টাকা পায়নি, আর 1 ঘন্টা কাজ করে 500 টাকা। সবাই খুশিতে হ্যাঁ বলে, আচ্ছা চলেন বাবু। আরে কাজ তো এই জঙ্গলের ভিতরেই। কথাটা শুনতেই অবাক হয়ে যায় সবাই। হামিদ বলে উঠল, কি কন বাবু, এই জঙ্গলে সাপ বাচ্চুরা থাকে? আরে না, কিছুই নেই, তোমরা আমার পিছনে পিছনে আসো। লোকটার পিছনে পিছনে সবাই যেতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর সবাকে বলে, তোমরা মনে হয় খুব ক্লান্ত, কিছু কলা রুটি খেয়ে নেন। হামিদ বলল, না না বাবু, আপনি বরং চলুন, আরে খেয়ে নাও আগে। এই বলে লোকটি কাঁধে থাকা ব্যাগ থেকে কিছু কলা রুটি বের করে সবাইকে হাতে হাতে দিল। সবাই কলা রুটি তৃপ্তি সহকারে খেয়েই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। তখনই অদ্ভুত লোকটির শরীর পিশাচ হয়ে যায়। তখনই আরো কিছু পিশাচ সেখানে এসে সব লোকগুলোকে নিয়ে একটা বড় চাদরে ওঠায়। অদ্ভুতভাবে চাদরটি আকাশে উড়তে থাকে। দক্ষিণা পিশাচ রাজ্যের উপর দিয়ে চাদরটি উড়তে থাকে। তখনই অরণ্যা শাহের চোখে আটকে যায় বিষয়টি। সাথে সাথেই গুপ্তচর বিটকেলকে ডেকে বলল, আকাশে কি উড়ে যাচ্ছে? বিটকেল, গুপ্তচর বলে উঠল, উৎসবের জন্য পৃথিবী থেকে মানুষ ধরে নিয়ে আসতেছে। উৎসবের দিন ওদের সবাইকে বলি দিয়ে খেয়ে ফেলবে। উৎসবের জন্য মানুষ কেন, অন্য প্রাণী ই তো বলি দেওয়া যায়। ওদের মনে কি দয়া মায়া হয় না? না হয় না ওরা খুবই নিকৃষ্ট।
আর হ্যাঁ, একজন মানবতান্ত্রিক পিশাচ রাজ নাইমের পিছনে পড়েছে, খুবই পাওয়ারফুল তান্ত্রিক। সবসময় জঙ্গলে জঙ্গলে ধ্যান করে বেড়ায়। গুপ্তচরের কথা শুনে কৌতূহল ভাবে বলল, আর কিছু জানো? হ্যাঁ জানি, ওই মানবতান্ত্রিককে ফাঁসিয়ে দিয়েছে পিশাচরাজ নাইম। পুলিশের জিম্বায় আছে এখন। তবে সে যদি পিশাচ রাজ্যে আসে তবে সমস্ত পিশাচকে ধ্বংস করে দিবে। কথাগুলো শুনে মুচকি হাসল অর্ণা শাহ আর বলে উঠল, স্যার, তান্ত্রিক জেলে নেই। ঘুমের ঘোরে আচ্ছন্ন এসিপি তামিম। তখনই ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই সিকিউরিটি পুলিশ হারুনের কণ্ঠে উপরিক্ত কথাটা ভেসে উঠল। কথাটা শুনতাই এক লাফে বিছানা থেকে নামল তিনি। হতভম্ব হয়ে উচ্চস্বরে বলে উঠল, তান্ত্রিক নেই মানে? কি যা তা বক বক করছো? হারুন ভয়ে আমতা আমতা করে বলল, জি স্যার, আমি ঠিকই বলছি, তান্ত্রিক জেলে নেই। কথাটা শুনে নিজের রুমে অস্থির হয়ে এদিক ওদিক পাইচারি করে রাগী কণ্ঠে এসিপি বলল, লকআপের তালাকে খুলে দিল? তোমার কাছে তো চাবি ছিল। কান্নামাখা কণ্ঠে হারুন বলল, জি স্যার, আমার কাছেই চাবি ছিল, এখনো আছে, এমনকি লকআপে ও বাহির থেকে তালা দেওয়া আছে। তবে কিভাবে যে লকআপ থেকে উধাও হলো তান্ত্রিকটা, আমি কিছুই বুঝতে পারছি না। তোদের মতো সিকিউরিটি গার্ডদের কিছুই বুঝতে হবে না। আমি কিছুক্ষণের মধ্যেই থানায় আসতেছি। এই বলে ফোনটা কেটে দিল এসিপি তামিম। তাড়াতাড়ি রেডি হয়ে থানার দিকে যেতে লাগল। থানায় গিয়ে দেখল সাব ইন্সপেক্টর রোহিত মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। হারুনকে ডাকতে লাগল। তখনই রোহিত বলে উঠল, স্যার, ওকে ডেকে কোনো লাভ নেই। মন্ত্র ব্যবহার করে পালিয়ে গেছে তান্ত্রিক নয়ন। আপনাকে আগেই বলেছি এসব জিন ভূতের কেস ছেড়ে দিন। তান্ত্রিক পালিয়ে গেছে সেই টেনশনে অস্থির এসিপি তামিম। রোহিতের কথাগুলো একজন সৎ পুলিশ অফিসার হয়ে মেনে নিতে না পেরে রাগী কণ্ঠে রোহিতকে বলল, রোহিত, তোমার যদি পুলিশের চাকরি ছেড়ে দিতে ইচ্ছা হয় তাহলে এখনই ছেড়ে দাও। জানো উপরমহল থেকে কত প্রেসার দিচ্ছে আমায়। অন্যদিকে গত 3 দিনে 35 জন লোকের নিখোঁজ হওয়ার ডিজি ফর্ম 2টি থানায় পড়ে আছে। আমাদের থানায় বেশি নিখোঁজের সংখ্যা। কত চাপ আমাদের। ভূত পেতনির অজুহাত তো উপরমহল শুনবে না। চেষ্টা চালিয়ে যাও, দেখি কতদূর এগুতে পারি। এই বলে রোহিতসহ কিছু পুলিশ নিয়ে তান্ত্রিক নয়নকে খুঁজতে গেল এসিপি তামিম। অন্যদিকে উত্তরা পিশাচ রাজ্যের রাজা পিশাচরাজ নাইমের পিতা হ্যারিস রাজপ্রাসাদের দক্ষিণা পুকুর পাড়ে বসে আছে। হঠাৎ করেই পিশাচ পণ্ডিত হরিপদ ও একটা যুবক সেখানে উপস্থিত হয়। হরিপদকে দেখে হ্যারিস বলল, হরিপদ যে এত সকাল সকাল রাজপ্রাসাদে? পিছনের যুবকটা কে? হরিপদ মুস্কি হাসে আমতা আমতা করে বলল, আসলে জনাব, ও আমার ছেলে পিশাচ পণ্ডিত রাঘব। আমি চাচ্ছি আমার পরিবর্তে এবার পিশাচদেবের পূজার সমস্ত কাজকর্ম আমার ছেলে করবে। সে অনেক ভালোভাবে সবকিছু সম্পূর্ণ করবে, আমার বিশ্বাস আছে। পিশাচ নবাব অ্যামলোনার রাজ্যেও গত বছর সবকিছু একাই খুব ভালোভাবে সামলিয়েছিল। হ্যারিস কি যেন ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তবে নাইম যে কি বলে? আপনি তো আছেন, আপনি বললে উনি নিশ্চয়ই শুনবে। আচ্ছা ঠিক আছে, কালকেই তো পূজা, তোমার ছেলেকে কাজে লেগে যেতে বলো। আর খুব ভালো করে যেন সবকিছু সম্পূর্ণ করে। আপনি চিন্তা করবেন না পিশাচ পিতা, আমি চেষ্টা চালাচ্ছি। কথাটা বলে প্রাসাদের দিকে যেতে লাগলো রাঘব পণ্ডিত। তার কথাটা শুনে মুগ্ধ হয় হ্যারিস। এই প্রথম তাকে কেই পিশাচ পিতা বলল।
রাঘব প্রাসাদের পিশাচ পূজামণ্ডপে গেল। তখনই হরিপদ পণ্ডিত বলল, তুমি যে আমার ছেলে রাঘব নও তা যদি পিশাচ রাজ নাইম কিংবা কেউ জানে তবে তোমার যে কি অবস্থা হবে জানো। তোমার সাথে সাথে আমাকে ও যে কি করবে। আপনি বলে না দিলে কেউ জানবে না পণ্ডিত মশাই। যদি আপনি বলে দেন তাহলে আপনার ছেলে রাঘব মারা পড়বে। হা হা হা। তুমি কে কি চাও? আমি কে আপনার না জানলেও চলবে। সময় মতো ঠিকই জেনে যাবেন। আচ্ছা, পিশাচ দেবতাকে সাজিয়ে দেন আপনি। আমি একটু চারদিকে ঘুরে আসতেছি। এই বলে রাঘব নামক ছদ্মবেশধারী আগন্তুকটা এদিক ওদিক হেঁটে হেঁটে যেতে থাকে আর চারদিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল। তখনই তার উপর পিশাচরাজ নাইমের নজর পড়ল। দ্রুত পিশাচরাজ তার সামনে এসে বলল, কে তুমি? আগে তো কখনো দেখিনি। পিশাচরাজ নাইমের কথায় ছদ্মবাসী রাঘব বলল, আমার নাম রাঘব পণ্ডিত, হরিপদ পণ্ডিতের ছেলে। এবারে পিশাচ দেবতার পুজো আমি পরিচালনা করব। কথাটা শুনতেই পিশাচরাজ নাইম বলল, ওহ আচ্ছা, তবে এখানে কেন? পুজো মণ্ডপে গিয়ে পিশাচ দেবতাকে সাজাও। সাজানো কিছুটা কমপ্লিট রাজা মশাই। বাকি কাজ কিছুটা সময় পর করতে হবে, যেমন মন্ত্র পাঠ করা ইত্যাদি। আসলে এখন আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। পিশাচনবাবের প্রাসাদের চেয়েও অনেক চমৎকার আপনাদের প্রাসাদ। নিজের প্রাসাদের প্রশংসা শুনে পিশাচরাজ নাইম মনে মনে খুশি হয়ে গেল। তখনই সেখানে সেনাপতি হাজির হয়ে বলল, মহারাজ, আমরা রেডি, দক্ষিণা রাজ্য দখল করতে যাচ্ছি। পিশাচ রাজ নাইম সেনাপতিকে বলল, তোমরা যাও, ধ্বংস করো হাসিম শাহের পুরো রাজ্য। যে বাধা দিতে আসবে তাকেই মেরে ফেলবে। পিশাচ রাজ নাইমের কথায় রাঘব বলল, মহারাজ, আজকে কালকে খুশির দিন, এই খুশির দিনে দণ্ড নয়। এতে পিশাচ রাজ যদি বেজার হয় তখন আপনার উপর লান্ত সৃষ্টি করতে পারে। আপনি বরং কালকের পরের দিন যুদ্ধ ঘোষণা করুন। ছদ্মবাসী রাঘবের কথায় কি যেন ভেবে পিশাচরাজ নাইম বলল, ঠিক বলেছ পণ্ডিত মশাই। সেনাপতি, তুমি বরং কালকের পরের দিন যুদ্ধের ঘোষণা দাও। কথাটা শুনে সেনাপতি রাঘবের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে জি মহারাজ বলে সেখান থেকে চলে গেল। পিশাচরাজ নাইম বলল, পণ্ডিত মশাই, আপনি বরং ঘুরে ঘুরে দেখুন। আর হ্যাঁ শুনেন, কালকে যে মানুষ বলি দিতে হবে জানেনে? জি মহারাজ, শুনেছি। কথাটা থেমে থেমে বলল ছদ্মবাসী রাঘব পণ্ডিত। পিশাচরাজ বলল, আপনি সেই সম্বন্ধে বেশি কনফিউজ থাকবেন। এই প্রথম কিন্তু কোনো পিশাচ রাজ্যে মানুষ বলি দেওয়া হবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমার পূর্বের অভিজ্ঞতা আছে। এর আগে শুধু সিসাচনবাবের এলাকায় ৩ জন মানুষ বলি দেওয়া হয়েছিল। ওহ আচ্ছা, তুমি সবকিছু রেডি রেখো। জি মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি সব রেডি করে রেখেছি। কালকে সকাল সকাল পূজা শুরু হয়ে যাবে। ওকে। এই বলে পিশাচরাজ সেখান থেকে চলে গেল। ছদ্মবেশধারী রাঘব চারদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে লাগল। তখনই গুপ্তচর বিটকেল প্রহরীর সাজে তার সামনে এসে একটা ছোট চিরকুট হাতে দিয়ে সেখান থেকে কেটে পড়ল। রাঘব আলতো করে চিঠিটি মেলে দেখে কিছু লেখা আছে। লেখাটা পড়ে কাগজটা ছিঁড়ে পানিতে ফেলে দিয়ে পুজো মণ্ডপে গিয়ে যাবতীয় কাজ করতে লাগল। কাজ করতে করতে রাত 1টা বাজতে চলেছে। তাকে কোনো কাজ করতে হয়নি, সব কাজ হরিপদেই করেছে। অন্যদিকে সারা উত্তরা পিশাচ রাজ্যে আনন্দে আনন্দিত। কারো চোখে ঘুম নেই, মনে শুধু একটা কথাই ভাসছে, সকাল কখন হবে, কখন ভোজ খেতে যাব।
কোনো কোনো পিশাচ পশুপাখি শিকারে ব্যস্ত, কেউ কেউ আবার মানব সমাজে গিয়ে মানব শিকার করতে ওত পেতে আছে। রাঘব চারদিকে একবার ভালোভাবে তাকিয়ে দেখে কেউ নেই, সামনে শুধু গুপ্তচর বিটকেল প্রহরীর ন্যায় হাঁটতেছে। সে তার পিছন পিছন যেতে লাগল। একটা অন্ধকার রুমে ঢুকল বিটকেল, তাকে ফলো করে রাঘবও লুকিয়ে সেখানে যেতেই বিটকেল বলে উঠল, আপনি তাড়াতাড়ি এই রক্ষীর পোশাকগুলো পরে আমার পিছন পিছন আসুন। তবে যা যা চিঠিতে লেখা আছে ভালোভাবে পড়েছেন তো? হুম, পোশাক পরা আমার শেষ, আপনি চলুন। কথাটা বলতেই বিটকেল সামনের দিকে যেতে লাগলো, পিছনে রাঘব। ওরা বন্দি মানুষদের কারাগারের কাছে গেল। রাঘব তাকিয়ে দেখে প্রায় 30 জনের মতো মানুষ সেখানে বন্দী হয়ে আছে। আশেপাশে প্রায় 15 জনের মতো পিশাচ রক্ষী তাদের পাহারা দিচ্ছে। তা দেখে রাঘব কি যেন মনে মনে পাঠ করতে লাগল। কিছুক্ষণ পর চারপাশে ফুঁক দিতেই সেখানে থাকা সকল পিশাচরা যে যার স্থানে বোবা অচলের মতো দাঁড়িয়ে যায়। তা দেখে রাঘব বলল, বিটকেল, যা করবে দ্রুত করো। 10 মিনিটের জন্য এই পিশাচরা আমার কন্ট্রোলে। কথাটা শুনে বিটকেল কোমর থেকে চাবি বের সমস্ত বান্দীদের দরজার তালা খুলে দিল। ওরা সবাই চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠল, কেউ যাবে না বাইরে, আমাদের বলি দিতে নিয়ে যাচ্ছে। ওদের কথা শুনে রাঘব বলল, এই চুপ করো, চুপ করো। আমি তান্ত্রিক নয়ন, তোমাদের সবাইকে মুক্ত করতে এসেছি। প্লিজ সবাই চুপটি করে আমাদের দুইজনের পিছনে পিছনে আসুন। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল, কেননা ওরা সবাই আগে থেকেই বিশ্বাস করত তান্ত্রিক নয়ন তাদের বন্দির খবর শুনলেই তাদের বাঁচাতে চলে আসবে। তাই তারা লকআপ থেকে বের হয়ে ওদের পিছনে পিছনে যেতে লাগলো। সবাই একটা বড় দেওয়ালের সামনে আসলো, সামনে আর কোনো রাস্তা নেই। ছদ্মবাসী রাঘব অর্থাৎ তান্ত্রিক নয়ন দ্রুত চোখ বুজে মন্ত্র পড়তে লাগল। এদিকে বিটকেলও কি যেন পড়তে লাগলো চোখ বুজে। মুহূর্তের মধ্যেই একটা বড় আগুনের লাল গোলার্ধ দেওয়ালে লাগতেই দেওয়ালটা ভেঙে গেল এবং পিছনে অন্ধকার ফাঁকা পথ বেরিয়ে এলো। বিটকেল সবাইকে নিয়ে সামনে আগাতে লাগল। তান্ত্রিক নয়ন বলল, দ্রুত দৌড়াও, পিছনে পিশাচরা তাড়া করবে কিছুক্ষণের মধ্যে। সবাই দৌড়ে গিয়ে দেখবে সামনে একটা লঞ্চ, সবাই লঞ্চে উঠবে। কিছুক্ষণের মধ্যে সবাই লঞ্চে গিয়ে উঠল। বিটকেল লঞ্চ স্টার্ট দিবে তখনই সেখানে আকাশপথে উড়ে এসে লঞ্চে চড়ল পিশাচ রাজনাইম। তাকে দেখে অবাক হয়ে যায় সবাই। তান্ত্রিক নয়নের উদ্দেশ্যে সে বলল, কিরে তান্ত্রিক, কি ভাবছিলি পণ্ডিত রাঘব সেজে আমার রাজ্যে এসে আমায় ফাঁকি দিয়ে আমার বান্দীদের এখান থেকে নিয়ে যাবি? হা হা হা। তোকে আগে থেকেই আমার সন্দেহ ছিল, আমার বাবা হ্যারিস তোর উপর কড়া নজর রাখতে বলছিল। তোর ফেলে দেওয়া চিঠিটা আমিও পড়েছি এবং জেনেছি তুই তান্ত্রিক বান্দীদের মুক্ত করে নিয়ে যেতে এসেছিস। এবার তোর মৃত্যু নিশ্চিত, সাথে এই মানুষদেরও আমি বলি দিব। পিশাচ রাজের কথা শুনে উচ্চস্বরে হাসতে লাগলো তান্ত্রিক নয়ন। বলে উঠল, আজ আমার মৃত্যু নয়, হয়তো তোর মৃত্যু নিশ্চিত। এই বলে মন্ত্র পড়ে লঞ্চ থেকে পিশাচরাজ নাইমকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল তান্ত্রিক নয়ন। বিটকেলকে বলল, বিটকেল, তুমি ওদেরকে নিয়ে এগিয়ে যাও, আমার চিন্তা কইরো না। বিটকেল লঞ্চ স্টার্ট দিয়ে এগুতে লাগল। তখনই সেনাপতি প্রায় 50 জন পিশাচ প্রহরী নিয়ে তান্ত্রিকের সামনে হাজির হল। পিশাচরাজ নাইমট্র হাসিতে মশগুল হয়ে বলল, ওই তান্ত্রিক, হয়তো ওরা বেঁচে যাবে, তবে তুই? হা হা, তোকে নিশ্চিত আমাদের খাদ্য হতে হবে। কালকে তান্ত্রিক বলি দেব পিশাচ দেবতার চরণে। ওই সবাই আক্রমণ শুরু করো।
সেনাপতি, তুমি লঞ্চটাকে আটকানোর ব্যবস্থা করো। এই বলে ভয়ঙ্কর রূপ ধারণ করল সে। সেনাপতি লঞ্চটাকে আটকানোর জন্য আকাশপথে উড়াল দিল। তান্ত্রিক মন্ত্র পড়ে সেনাপতিকে সাগরে চুবাতে লাগল। পিশাচরাজ চোখ দিয়ে আগুন ছুড়তে লাগল তান্ত্রিকের দিকে, তবে ওই আগুন তান্ত্রিকের কাছে আসতেই ভস্ম হয়ে গেল। প্রহরীরা তীর ছুড়তে লাগল। তান্ত্রিক নয়ন মন্ত্রের সাহায্যে আকাশপথে উঠল, আর সেনাপতিকে সামনে আনতেই সব তীরগুলো সেনাপতির শরীরে গেঁথে গেল। সেনাপতি সেখানেই মৃত্যু বরণ করল। এভাবেই 15 মিনিট কেটে যায়। তান্ত্রিকের তেমন কিছু ক্ষতি হয়নি। 32 জনের মতো পিশাচ মরে গেছে তান্ত্রিকের ভয়াল মন্ত্রতে। তবে হঠাৎ করেই পিশাচরাজ নাইম উড়ে এসে তান্ত্রিকের মাথার চুলের মুঠি ধরে উপরে থেকে জোরে মাটির দিকে আছাড় মারে। তখনই ধপ করে তান্ত্রিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তখনই পিশাচরাজ বড় একটা মন্ত্রপ্রীক্ত আগ্নি খাঁচা তান্ত্রিকের চারপাশে চোখের পলকেই গেঁথে দেয়। বন্দী হয়ে যায় তান্ত্রিক। সে ও হাল ছাড়ার পাত্র নয়। চোখ বুজে মন্ত্র পড়ে আগুনের গোলার্ধ সৃষ্টি করে খাঁচাটার চারপাশে আঘাত করে। কিন্তু খাঁচাটার কিছুই হচ্ছে না। অবাক হয়ে যায় সে। তখনই শুনতে পেলে পিশাচরাজ হাসতে হাসতে বলতেছে, হা হা হা, আর কিছুই করতে পারবি না তান্ত্রিক, তোর সমস্ত চাল শেষ। এই খাঁচা পিশাচ দেবতার দেওয়া বর। প্রত্যেক রাজ পরিবারের লোজনদের এই বর দিয়েছেন পিশাচ দেবতা। যা ভাঙ্গার শক্তি কারোই নেই, শুধু রাজবংশের পিশাচদের ছাড়া। পিশাচরাজ কথাট বলতেই চলবে। হা হা হা, আর কিছুই করতে পারবি না তান্ত্রিক, তোর সমস্ত চাল শেষ। এই খাঁচা পিশাচ দেবতার দেওয়া বর। প্রত্যেক রাজ পরিবারের লোজনদের এই বর দিয়েছেন পিশাচ দেবতা। যা ভাঙ্গার শক্তি কারোই নেই, শুধু রাজবংশের পিশাচদের ছাড়া। পিশাচরাজ কথাটা বলতেই হঠাৎ করেই আকাশ পানে থেকে রাজকন্যা অরণ্যা শাহ সেখানে উপস্থিত হয়। নিজের ক্ষমতা দিয়ে তান্ত্রিককে পিশাচ দেবতার জাদু দেওয়া খাঁচা থেকে মুক্ত করে দেয়। তা দেখে অবাক হয়ে যায় পিশাচরাজ নাইম। আকাশ পানে চেয়ে দেখে উত্তরা রাজ্যের রাজকন্যা শূন্যয় ভাসছে আর হাসছে। তা দেখে হতভম্ব হয়ে যায় সে। কি করবে কিছুই বুঝতেছে না। এদিকে তান্ত্রিক মুক্ত হয়ে প্রহরীর হাত থেকে একটা ছুরি নিয়ে উড়ে এসে পিশাচরাজের গলায় দিল একটা কোপ। সাথে সাথেই ধর থেকে মাথাটা মাটিতে পড়ে যায় পিশাচরাজের। তা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে তান্ত্রিক নয়ন। কিন্তু ওই হাসিটা বেশিক্ষণ থাকে না। হঠাৎ করেই পিশাচরাজের বডিটা মাটি থেকে মাথাটা তুলে ঠিক জায়গায় লাগিয়ে দিতেই সবকিছু ঠিক হয়ে যায়। আগের পিশাচরাজ আগের মতোই রয়ে যায়। তা দেখে হাসি থামিয়ে অবাক হয় তান্ত্রিক। পিশাচরাজ তান্ত্রিকের অবাকমাখা মুখটা দেখে পৈশাচিক হাসি দিয়ে বলে, আমাকে মেরে ফেলা অতটাও সহজ নয়। আর 8টা বাসর করতে পারলেই পুরোপুরি ভাবেই আমি চির অমর হয়ে যাব। আজ হয়তো আমি ব্যর্থ, কিন্তু মনে রাখিস আমি আবারও তোর সামনে চির অমর হয়ে হাজির হব, আর সেদিনই হবে তোর মৃত্যু। এই বলে আকাশ পানে উড়ে নিজের রাজ্যের দিক যেতে থাকে সে। তান্ত্রিক অবাক হয়ে তাকে দেখেই যাচ্ছে, তখনই অরণ্যা শাহ আকাশ নেমে আসে এবং তার উদ্দেশ্য বলে, তাকে মেরে ফেলা এখন হয়তো অসম্ভব। তখনই কে যেন পিছন থেকে বলে উঠল, না, সবই সম্ভব। জন্ম হলো, মৃত্যু হবেই। কথাটা শুনে অরণ্যা শাহ আর তান্ত্রিক অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখে হরিপদ পণ্ডিত সেখানে দাঁড়িয়ে আছে। তান্ত্রিক অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি পিশাচ পণ্ডিত হরিপদ। আমি তোমাদের সাহায্য করতে চাই।
আমি চাই না আর কোনো মানুষের মৃত্যু হোক, আর কোনো মানুষ নির্যাতিত হোক নিকৃষ্ট পিশাচরাজের অত্যাচারে। জানো, 3 বছর আগে আমার 16 বছরের নিষ্পাপ ছোট মেয়েটাকে নির্যাতন করে মেরে ফেলেছি এই নরকীয় পিশাচরাজ নাই। সেদিনই আমার ছেলে রাঘবকে পিশাচতান্ত্রিক বানাতে মানব সমাজে পাঠিয়েছিলাম শিক্ষার জন্য। আমি প্রতিজ্ঞা করেছিলাম 10 বছর পরে হলেও এর বিচার আমি করবই। জানো, কালকে যখন তুমি আমায় বললে আমার ছেলেকে বন্দি করে রেখেছ, তুমি যা বলবে তাই করতে হবে, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কথাগুলো শুনে চোখের অশ্রু ছেড়ে দিয়ে তান্ত্রিক বলল, আমি দুঃখিত। আসলে আমি আর আপনার ছেলে রাঘব একই তান্ত্রিক গুরুর থেকে শিক্ষা নিয়েছিলাম, তাই কালকে অরণ্যার সাহায্যে আপনার খোঁজ করে আপনার কাছে এসে এমন কাণ্ড করেছি। তাছাড়া এই দক্ষিণা পিশাচ রাজ্যে আমি কখনোই প্রবেশ করতে পারতাম না, আর পারতাম না এতগুলো নিরীহ মানুষদের বাঁচাতে। ধন্যবাদ আপনাকে। তান্ত্রিকের কথাগুলো শুনে পণ্ডিত বলল, ধন্যবাদ আমাকে নয়, সৃষ্টিকর্তাকে দাও, যিনি আমার ছেলে এবং আমার রসুলায় তোমাকে দিয়ে এতগুলো মানুষকে বাঁচিয়েছে। জি। আচ্ছা, পিশাচরাজকে মেরে ফেলার বিষয়ে আপনি যেন কি বলেছিলেন? কিভাবে তাকে মারা যাবে? তান্ত্রিকের কথা শুনে পণ্ডিত চোখ বুজে কি যেন ভাবছে, আর এদিকে কৌতূহল নিয়ে আগ্রহজনকভাবে তার দিকে তাকে আছে অরণ্যা, শাহ আর তান্ত্রিক। হঠাৎই নীরবতা, পাশের সাগরের স্রোত খুব জোরে গর্জন করছে আর মাঝে মাঝে ঢেউ এসে ওদের তিনজের পা কিছুটা ভিজিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙ্গে হরিপদ পণ্ডিত বলল, সহজ উপায় আমি একটাই দেখতে পাচ্ছি, পিশাচরাজকে মারার জন্য। কথাটা শুনে তড়িঘড়ি করে তান্ত্রিক বলল, কি সেই সহজ উপায় বলুন আমাদের। পণ্ডিত একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল, মনোযোগ দিয়ে শোনো, কোনো এক জ্যান্ত মানুষকে স্বইচ্ছায় নিজের জীবন সৃষ্টিকর্তা নামে বলি দিতে হবে। তারপর ওই লোকটার বাম পাঁজরের হাড় আর মেরুদণ্ড দিয়ে বানাতে হবে জ্যান্ত তেলোয়ার। ওই তেলোয়ারকে পূর্ণিমার রাতের শেষ অংশে চন্দ্র থাকাকালীন কোনো পিশাচের রক্তের স্বাদ দিয়ে পিশাচরাজের মাথাটা কোপ দিয়ে আলাদা করতে পারলেই পিশাচরাজের মৃত্যু হবে। কথাটা শুনতাই চোখ কপালে উঠে যায় তান্ত্রিক নয়নের। মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়। কে নিজের জীবন স্বইচ্ছায় বলি দিতে চাইবে? এমন ব্যক্তি কে আছে? এসব ভাবছে সে তখন অরণ্যা। শাহ বলল, কি ভাবছ? পণ্ডিত তো বলছে সহজ উপায় এটাই। অরণ্যার কথায় বাস্তবে ফিরল তান্ত্রিক। মনমরা হয়ে পণ্ডিতের উদ্দেশ্য বলতে লাগল, পণ্ডিত মশাই, আমাদের মানব সমাজে এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের ব্যাপার। আর হ্যাঁ, 2 দিন পরেই তো পূর্ণিমা। পরবর্তী পূর্ণিমা তো 1 মাস পর। যা করার আগামীকালকের মধ্যেই আমাদের করতে হবে। তা না হলে 300 বাসর করতে পারলেই পিশাচরাজ আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। তান্ত্রিকের কথায় পণ্ডিত বলল, হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। জি, তবে নিজেকে স্বইচ্ছায় বলি দেওয়ার মতো তো কোনো মানুষেই রাজি হবে না। তান্ত্রিকের কথায় মুস্কি হাসল পণ্ডিত। তা দেখে তান্ত্রিক একটু অস্বস্তি বোধ করল। তখনই পণ্ডিত বলল, তুমি রাজি হতে পারবে না। পণ্ডিত কথাটা বলে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে ভাবছি হয়তো তান্ত্রিক এখনই তার উপর রেগে যাবে কিংবা রাজি হবে না। তবে তা হয়নি, তার উল্টোটা হয়েছে। তান্ত্রিক মুস্কি হেসে আনন্দের ন্যায় বলল, জি, আমি তো তা একটিবার ও ভেবে দেখেনি। আমি রাজি পণ্ডিত মশাই। চলুন আজকেই আমাদের পৃথিবীতে গিয়ে সবকিছু রেডি করা যাক। তান্ত্রিকের কথায় অবাক হয়ে গেল পণ্ডিত আর অরণ্যা। তার এমন সাহসিকতা তাদের মুগ্ধ করেছে। অতঃপর তারা 3 জনে পৃথিবীর দিকে আকাশ পানে উড়ে যেতে থাকে।
অন্যদিকে বিটকেল সকল মানুষদের পৃথিবীতে পৌঁছে দিয়ে সবাইকে বলল, শুনো, তোমরা থানায় গিয়ে পুলিশকে তান্ত্রিক নয়নীর ব্যাপারে সমস্ত কথাগুলো বলবে। সে পিশাচ নয়, বরং সে ভালো মনের একজন মানুষতান্ত্রিক, যে তোমাদের সবাইকে নিজের জীবন বিপদে ফেলে রক্ষা করেছে। জানি না এখনো তিনি বেঁচে আছেন কিনা। আচ্ছা, তোমরা যাও, আমাকে আমার রাজ্যে ফিরিয়ে যেতে হবে। এই বলে পিছনে ফিরে উড়ে যেতে লাগলো গুপ্তচর বিটকেল। মানুষ 30 জন তান্ত্রিকের প্রশংসা করতে করতে থানায় চলে গেল। তারা থানায় গিয়ে একটি রডেক্সের বাইরে অপেক্ষা করতেছে। তখনই তারা শুনতে পেল একটি চিৎকার করে বলতেছে, ওই কবিরাজ জুলফু ফকির ভালোই ভালোই বলে দে, ভণ্ড তান্ত্রিকটা কোথায়? আমি জানি, শুধু তুই জানিস সে কোথায় আছে। তান্ত্রিককে ভণ্ড বলার কথাটা শুনতাই বাইরে অপেক্ষা করা 30 জন লোকেরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসিপি তামিম আর জুলফু ফকির ভিতরে বসেছিল। তারা হঠাৎ করে এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। তখনই 30 জন লোকদের মধ্যে থেকে রৌফ নামের একটা লোক বলে উঠল, ও এসিপি কারে তুই ভণ্ড তান্ত্রিক বলতেছিস? যে তান্ত্রিক নিজের জীবন বাজি রেখে আমাদের এতগুলো মানুষকে বাঁচিয়েছে তাকে বলতেছিস? রৌফের কথাটা শুনে অবাক হয়ে গেল এসিপি তামিম সহ জুলফু ফকির। এসিপি লোকটার উদ্দেশ্যে বলতে লাগল, কে আপনি? কি বলতেছেন এগুলো? আপনাদের তান্ত্রিক বাঁচিয়েছে মানে? কিভাবে বাঁচিয়েছে? কি হয়েছিল তোমাদের? এসিপি কথায় রৌফ তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এসিপি কে বলল। তা শুনে জুলফু ফকির খুশিতে আত্মহারা হয়ে বলল, এসিপি সাহেব, তান্ত্রিক নয়ন ভালো একজন মানুষ। সেদিন হয়তো তান্ত্রিকের বেশ ধারণ করে ভয়ঙ্কর পিশাচটা তোমাদের ধোঁকা দিয়েছে। জুলফু ফকিরের কথাটা শুনে এসিপি বলল, আমি আমার চোখটাকে কিভাবে অবিশ্বাস করি বলেন? তাছাড়া সবকিছু সি.টিভি ক্যামেরাতে ভিডিও করাও আছে। সেটা পিশাচ নাকি তান্ত্রিক তাকে জানবে। আচ্ছা, একটা কাজ করুন, তাহলে সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। পিশাচ বা জিন ভূতদের ক্যামেরাতে বন্দি করা যায় না। যদি সেদিনের ভিডিওতে তান্ত্রিককে দেখা যায় তবে সত্যিই তা তান্ত্রিক ছিল, যদি দেখা না যায় তাহলে ওটা পিশাচি হবে। জুলফু ফকির কথাটা এক নিঃশ্বাসে বলতেই একপি বলল, ঠিক আছে, আমি ফোন করে সেদিনের ভিডিও ফুটেজের ব্যবস্থা করতেছি। এই বলে এসিপি পোস্টমর্টম ল্যাবে ফোন দিয়ে সেখানকার ডাক্তারকে সেদিনের ভিডিওটা তার ইমেইলে পাঠিয়ে দিতে বলল। কথাটা বলতে না বলতেই তখনই ভিডিও ফুটেজটা তার ইমেইলে পাঠিয়ে দিল ডাক্তার। কেননা এই ভিডিওটা অনেক আগেই সংরক্ষিত ভাবে রেখেছিল ল্যাবের ডাক্তাররা। ভিডিওটা অন করতেই অবাক হয়ে যায় এসিপি। সে বিশ্বাস করে নেয় সেদিন তান্ত্রিক নয়, বরং পিশাচি তাদের বোকা বানিয়ে জান্নাতকে তুলে নিয়ে গেছে। কেননা ভিডিও ফুটেজ তান্ত্রিকের জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। তখনই সেখানে হাজির হয় তান্ত্রিক নয়ন। তাকে দেখে মুক্তি পাওয়া লোকেরা কৃতজ্ঞতা জানায় এবং এসিপি তামিম ক্ষমা চেয়ে নেয়। এসিপি তামিম তান্ত্রিক নয়নের মামলাগুলো তখনই উঠে নেয় এবং মুক্ত হওয়া লোকদের তাদের বাসায় পৌঁছে দেয়। তান্ত্রিক নয়ন জুলফু ফকিরকে নিয়ে তার উত্তরা জঙ্গলের পাহাড়ের চূড়ায় আসে। সেখানে পণ্ডিত আর অরণ্যা শাহ আগে থেকেই বসেছিল। জুলফু ফকিরকে ওদের সাথে পরিচয় করে দিল সে এবং স্বইচ্ছায় বলি দেওয়ার ব্যাপারে বলে, কবিরাজ বাবা, আমি তান্ত্রিকের আগে একজন সাধারণ মানুষ। আমি চাচ্ছি আমি নিজেই নিজের জীবন স্বইচ্ছায় বলি দিয়ে এই মানব সমাজ এবং পিশাচ রাজ্যে ন্যায় এবং শুভ শক্তির বিস্তার প্রলাপ করতে। তান্ত্রিকের সমপূর্ণ কথাটা শুনে কবিরাজ বলল,
না নয়ন, আমি এইভাবে তোমার সমাপ্তিটা দেখতে পারবো না। আগামীর পৃথিবীতে অর্থাৎ ভবিষ্যতে তোমাকে এর চেয়েও বেশি প্রয়োজন পড়তে পারে। আমি চাই না তোমার সমাপ্তি এইটুকুতেই হোক। চোখের অশ্রু ছেড়ে দিয়ে কথাটাগুলো বলল জুলফু ফকির। তান্ত্রিক নয়ন বলল, এছাড়া তো কোনো উপায় দেখতে পারছি না। কে আছে যে তার নিজের জীবন নিজেই স্বইচ্ছায় বলি দেবে? তান্ত্রিকের কথায় সাহসিকতার স্বরে উচ্চস্বরে জুলফু ফকির বলে উঠল, কেন আমি আছি না? আমি দেব সৃষ্টিকর্তার সকল সৃষ্টির সুখের জন্য স্বইচ্ছায় নিজের জীবন বিলিয়ে। কিন্তু বাবা। তান্ত্রিক নয়ন কিছু বলবে তখনই জুলফু ফকির বলল, না নয়ন, আজ আর কিছু বলতে পারবে না তুমি। অনেক দিন পর সৃষ্টির জন্য কিছু করতে পারবো বলে আমি খুব খুশি। নিজেকে সত্যি আজ কবিরাজ কবিরাজ বলে মনে হচ্ছে। জুলফু ফকিরের কথায় কিছুই বলল না তান্ত্রিক নয়ন। হরিপদ পণ্ডিত বলে উঠল, তাহলে সবকিছু ক্লিয়ার। আজ ভোর থেকেই সবকিছু শুরু করতে হবে। দুদিন পরেই পূর্ণিমায় ধ্বংস করতে হবে পিশাচরাজকে। জি। কথাটা বলে তান্ত্রিক নয়ন জুলফু ফকিরের সাথে শুয়ে পড়ল পাহাড়ের চূড়ায় আর অপেক্ষা করতে লাগল ভোর হওয়ার। ভোর হয়ে গেল। সবকিছু রেডি করা আছে, আগুনে পুড়ে জীবন সৃষ্টির কল্যাণে উৎসর্গ করতে হবে জুলফু ফকিরকে। পাহাড়ের পাশেই ঝর্ণা আছে। জুলফু ফকির সেখানে গিয়ে গোসল করে পাহাড়ের চূড়ায় আসলো। ইতিমধ্যেই বড় একটা মন্ত্রপুক্ত আগুনের কুণ্ডলী সাজিয়েছে হরিপদ পণ্ডিত। এই আগুন শুধু শরীর পুড়িয়ে মৃত্যু দেবে, তবে কষ্ট হবে না। জুলফু ফকিরকে পণ্ডিত যাবতীয় মন্ত্র পাঠ করিয়ে আগুনের কুণ্ডলিতে যেতে বলে। জুলফু ফকির হাসি মুখে আগুনের কুণ্ডলিতে গিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে চোখ বুজল। সাথে সাথেই আগুনে পুড়ে গেল কবিরাজ জুলফু ফকিরের সারা শরীর। তখনই হঠাৎ করেই পণ্ডিতের মন্ত্রঘাতে নিভে গেল বিশাল আগুনের কুণ্ডলীর আগুন। কঙ্কালের ন্যায় হাড্ডিগুলো পড়ে আছে। তা দেখে চোখে পানি তান্ত্রিক সহ সেখানে থাকা সবারই। যেহেতু এটা সিক্রেট বিষয়, তাই জানা হয়নি ফুলফু ফকিরের শীর্ষ কিংবা ছাত্রদের। শুধু ওরা তিনজনেই এখানে আছে। হরিপদ পণ্ডিত জুলফু ফকিরের কঙ্কালের বাম পাজরেল একটা হার আর মেরুদণ্ডটা নিল এবং তান্ত্রিককে বলল, তান্ত্রিক নয়ন, তুমি এখন এনার জুলফু ফকিরের দাফনের ব্যবস্থা করতে পারো, আমি তেলোয়ার বানাচ্ছি। পণ্ডিতের কথায় তান্ত্রিক জুলফু ফকিরের দাফনের ব্যবস্থা করল। অন্যদিকে হরিপদ পণ্ডিত নানা ধ্যান জ্ঞান এবং অনেক নিয়মের মাধ্যমে একদিনেই অবশেষ বানিয়ে ফেলল জ্যান্ত তেলোয়ার। অরণ্যা শাহ তেলোয়ারটি হাতে নিল। দেখেই বোঝা যাচ্ছে খুব ধারালো তেলোয়ার এটি। খুব যত্ন সহকারে বানানো হয়েছে। তখনই উপরের গাছ থেকে একটি পাখি চেঁচামেচি করতে লাগল, যার ফলে বেশ অস্বস্তি লাগল তান্ত্রিক নয়নকে। তাই সে মাটি থেকে একটা পাথর তুলে নিয়ে পাখিটির দিকে ঢিল ছুড়বে, তখনই পণ্ডিত বলে উঠল, পাখিটাকে ঢিল মারবে না তান্ত্রিক, তাকে তার মতো থাকতে দাও। কেন পণ্ডিত মশাই? কেন পাখিটিকে ঢিল মারা যাবে না? কথাটা বলে পণ্ডিতের দিকে তাকিয়ে আছে তান্ত্রিক। এই বুঝি পাখিটির ব্যাপারে নতুন কিছু একটা বলবে তিনি। তান্ত্রিকের ভাবার আগেই পণ্ডিত বলল, যাকে তুমি আঘাত কিংবা ঢিল মারতে যাচ্ছ তার ব্যাপারে কি তুমি কিছু জানো? কে সে? সে আবার কে পণ্ডিত মশাই? একটা সাধারণ পাখি তো। সোজা সাপটা উত্তর দিল তান্ত্রিক। তা শুনে হি 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 করে হেসে উঠে মুখটা গুমরা করল পণ্ডিত। তা দেখে বেশ ভয় পেল তান্ত্রিক নয়ন। তখনই পণ্ডিত বলল, ওই পাখিটি হচ্ছে তোমার প্রিয় মানুষ জুলফু ফকির।
তিনি মরার পর একটি পাখিতে পরিণত হয়েছে। এখন থেকে তিনি এই তলোয়ারটি পাহারা দিবে। সেদিন তলোয়ারটি ধ্বংস হবে, সেদিনেই তিনি পরলোকে গমন করবে। পণ্ডিতের কথায় অবাক হয় তান্ত্রিক। পাখিটির দিকে তাকিয়ে হাতটা বাড়াতেই পাখিটি উড়ে এসে তার হাতের তালুতে বসল। চোখের অশ্রু ছেড়ে সে পণ্ডিতকে বলল, পণ্ডিত মশাই, তাহলে তো অনেক কষ্ট সহ্য করতে হবে জুলফু ফকির বাবাকে। না, ওনার কোনো কষ্টই হবে না। পূর্ণিমার রাতেই পিশাচরাজকে ধ্বংস করে তলোয়ারটি নিষ্ক্রিয় করে মুক্তি দিয়ে দিব জুলফু ফকিরকে। এই বলে বসে থেকে উঠে দাঁড়ালো পণ্ডিত। তান্ত্রিকের হাত থেকে পাখিটি নিজের হাতে তুলে উড়ে দিল আকাশে। আগের ন্যায় একটা ডালে গিয়ে বসল পাখিটি। তান্ত্রিক ও অরণ্যাও বসা থেকে উঠল। সন্ধ্যা 7টা বেজে গেছে। তান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে বুঝল। অতঃপর পণ্ডিতের উদ্দেশ্য বলতে লাগল, রাত প্রায় হয়ে আসলো, চলেন পিশাচ রাজ্য যাওয়া যাক। যেতে তো আমাদের হবেই। তার আগে তোমার গুরুর আড্ডাখানায় আমার ছেলেকে দেখতে যাব। অনেক বছর হয়ে গেল তার সাথে দেখা হয়নি। আজকে তাকে দেখব আর বলবো, তোর বোনের মৃত্যুর প্রতিশোধ শীঘ্রই নিচ্ছি। ভয়ঙ্কর ভাবে কথাগুলো বলল গণ্ডিত। তান্ত্রিক বলল, আচ্ছা চলেন আগে আমার গুরুর কাছে যাওয়া যাক। এই বলে ওরা তিনজনেই তান্ত্রিক গুরুর আড্ডাখানায় গেল। পণ্ডিত তার ছেলের সাথে গিয়ে ভালোবাসা বিনিময় করছে, আর তান্ত্রিক নয়ন গিয়ে গুরুর সাথে মুসাফা করল। তান্ত্রিক নয়নের উদ্দেশ্য গুরু বলল, নয়ন স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। মানুষ খেকোরা বন্ধু হতে পারে না, তাদের নিয়ে আমরা যা দেখি কিংবা ভাবি তা সঠিক নয়। সবকিছুই দিন শেষে বদলে যায়। গুরুর কথাটা বেশ মনোযোগ দিয়ে শুনল তান্ত্রিক নয়ন। মনে কিছুটা ভয় প্রদর্শন করল তার, গুরু কি তাকে কোনো ভয়ের ইঙ্গিত দিচ্ছে। তান্ত্রিক এসব ভাবছে থাকে, তখনই পণ্ডিত আসলো সেখানে, বলে উঠল, তান্ত্রিক নয়ন, আমরা এগুচ্ছি, তুমি আসো। গুরু আসি, ভালো থাকবেন। এই বলে আকাশ পানে উড়তে লাগলো পণ্ডিত আর অরণ্যা শাহ। তান্ত্রিক গুরুকে বলল, জি গুরু, আপনার কথা উপদেশগুলো আমি মেনে চলার চেষ্টা করব। এখন আমায় দোয়া করুন, আমি যেন পিশাচরাজকে ধ্বংস করে ফিরতে পারি। তান্ত্রিক নয়নের কথাগুলো শুনে গুরু মনে মনে মন্ত্র পড়ে তার মাথায় ফু দিল। গুরুর দোয়া পেয়ে আকাশ পানে উড়াল দিল সে। তিনজনে উত্তরা রাজ্য অর্থাৎ অরণ্যাদের রাজ্যে আসলো এবং পরিকল্পনা করতে লাগলো কিভাবে পিশাচরাজকে মারতে হবে। তখনই সেখানে গুপ্তচর বিটকেল আসলো আর সবার মাঝখানেই বলতে লাগলো, তান্ত্রিক সাহেব, আজকে পিশাচ দেবতার পুজো বন্ধ। আপনার উপর খুব ক্ষিপ্ত হয়েছে পিশাচরাজ নাইম, সেই ক্ষোভ জান্নাত নামের একটি মানব মেয়ের উপর ছাড়বে বলে আমি মনে করি। গত 4 দিন যাবৎ মেয়েটাকে বন্দি করে রেখেছে পিশাচরাজ নাইম। তার ইচ্ছা ছিল জান্নাতকে দিয়ে শেষ বাসর পূর্ণ করবে, কিন্তু আপনার উপর ক্ষিপ্ত হওয়ার পর জান্নাতের উপর সেই ক্ষোভ ছাড়বে পিশাচরাজ। তাই সন্দেহ করতেছি আমি, কালকে পূর্ণিমার রাতেই জান্নাতের নিকৃষ্ট ভয়ঙ্কর মৃত্যু আর পিশাচরাজের 293টি বাসর পূর্ণ হবে। গুপ্তচরের কথাগুলো শুনে উচ্চস্বরে পৈশাচিকভাবে হাসতে লাগলো তান্ত্রিক আর বলে উঠল, কালকে জান্নাত নয়, পিশাচরাজের মৃত্যু নিশ্চিত। তান্ত্রিক কথাগুলো বলে জানালার দিকে তাকালো, দেখল সেখানকার পাখিটি জানালায় বসে আছে। তা দেখে সে পণ্ডিতকে বলল, পণ্ডিত মশাই, পাখিটি এখানে কেন? তান্ত্রিক নয়ন, শুনো, এই তেলোয়ার যেখানে যাবে সেখানেই এই পাখি অর্থাৎ জুলফু ফকিরের আত্মা সেখানেই যাবে।
তান্ত্রিকের কথার উত্তরে উপরিক্ত জবাবটা গণ্ডিত দিল। কেটে গেল একটি দিন। আজকেই পূর্ণিমার রাত। যে করেই হোক আজকেই ধ্বংস করতে হবে পিশাচরাজ নাইমকে। তাই প্রস্তুতি নিয়ে কাঁধে তেলোয়ারটি তুলে নিল তান্ত্রিক। পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে, মাথায় লম্বা একটা পাগড়ি বেঁধেছে আর রূপ ধারণ করেছে সারা পিশাচগ্রহের নবাবের। সন্ধ্যা হতে চলল, হ্যারিস নিজের কক্ষে বসে আছে, তখনই প্রহরী এসে খবর দিল নবাব এসেছে তাদের রাজ্যে। প্রহরীর কথায় অবাক হল হ্যারিস। অবাক হওয়াই কথা, হঠাৎ করেই নবাব কেন আসবে তাদের রাজ্যে? তাই দ্রুত বাইরে গিয়ে দেখে নবাব তাদের রাজ্যের দিকে আসতেছে। তখনই কোথা থেকে যেন পিশাচরাজ নাইমও আসলো এবং পিশাচ নবাবের সাথে কুশল বিনিময় করে আপ্যায়নের ব্যবস্থা করল। পিশাচ রাজ নাইম নবাবকে বলল, নবাব, আপনি হঠাৎ আমার রাজ্য কাউকে না বলে? পিশাচরাজের কথায় নবাব বলল, দেখতে আসলাম তোমার রাজ্যটা। বেশ ভালোই লাগলো, ভাবছি আজকের রাতটা এখানেই থেকে যাব। নবাবের কথাগুলো বেশ সুবিধার মনে হচ্ছে না পিশাচরাজের কাছে, তাই চোখে চোখে রাখবে বলে ঠিক করল। তখনই নজর পড়ল নবাবের কাঁধে থাকা অদ্ভুত লম্বা তেলোয়ারটির দিকে। নবাব একাই আসতো রাজ্য, তবে সঙ্গে তেলোয়ার তো কখনো নিয়ে আসে না, আনলে তো বন্দুক আনতো, তবে আজকে তেলোয়ার কেন? গভীর মনোযোগ দিয়ে এসবের হিসাব মেলাচ্ছে পিশাচরাজ। তখনই নবাব বলে উঠল, অমন করে কি দেখছো নাইম? আমি এখন বিশ্রাম নিব, আমার কক্ষ দেখিয়ে দাও। জি আসুন নবাব। এই বলে পিশাচরাজ নাইম সামনে আর নবাব পিছনে। নবাবকে কক্ষ দেখিয়ে দিতে গিয়ে পিশাচরাজ লক্ষ্য করল একটা অদ্ভুত পাখি জানালার ধারে উড়ে এসে বসল, তা গায়ে না লাগিয়ে এড়িয়ে গেল পিশাচরাজ নাইম। পূর্ণিমার রাত, 2টা বাজতে চলেছে, তখনই হ্যারিস পিশাচরাজ নাইমের রুমে এসে দেখল মেঝে পড়ে রক্তের নেশায় ছটপট করতেছে সে। নবাব আসার কারণে বাইরে যেতে পারেনি নাইম। তার পিতা হ্যারিসের উপর ভরসা করে সহ্য করে গিয়েছে। এই বুঝি হ্যারিস এসে বলবে চুপ করে যাও জান্নাতের কাছে, আর পূর্ণ করো 293টি বাসর। কথাটা নাইম ভাবতেই হ্যারিস এসে বলল, নাইম চুপটি করে গোপন রুমটায় যাও, সেখানে বন্দি আছে জান্নাত, তাকে দিয়ে পূর্ণ করো 293টি বাসর। নবাব যেন কোনোভাবেই টের না পায়, খেয়াল রেখো। হ্যারিসের কথায় পিশাচরাজ নাইম বেঝে থেকে উঠে দাঁড়িয়ে কোনো কথা না বলে গোপন রুমটার দিকে যেতে লাগল। রুমটায় প্রবেশ করতেই দেখতে পেল মুখ আর হাত বাঁধা অবস্থায় জান্নাত বিছানায় পড়ে আছি। পিশাচরাজ নাইম নেশায় ছটপট করতে করতে তার কাছে গিয়ে বলল, ক্ষমা করো জান্নাত, তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি, কিন্তু পিশাচদের রক্তের নেশায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। হা হা হা। এই বলে নেশায় কাতর হয়ে জান্নাতের ওপর ঝাঁপিয়ে পড়ল পিশাচরাজ নাইম। তখনই কেউ একজন সেই রুমে প্রবেশ করে, পিশাচরাজের কলার ধরে মেঝেতে ফেলে দেয়। পিশাচরাজ লক্ষ্য করল নবাব তার সামনে দাঁড়িয়ে আছে, আবার মুহূর্তের মধ্যেই নবাব তান্ত্রিক নয়নে পরিণত হল আর বলতে লাগল, তোর মৃত্যু সন্নিকটে পিশাচরাজ, তোর দিন আজকেই শেষ। এই বলে তেলোয়ারটা বের করতেই অনুভব করল তেলোয়ারটা আগের চেয়েও হালকা লাগছে। হয়তো মনের ভুল, এই ভেবে তেমন রিয়েকশন না করে তেলোয়ারটা দিয়ে পিশাচরাজের হাতে একটা কোপ দিয়ে রক্তের স্বাদ দিল তেলোয়ারটাকে, এবং ততক্ষণাৎ পিশাচরাজের গলায় কোপ দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে উচ্চস্বরে হাসতে হাসতে বলতে লাগল, পরিশেষে সমাপ্তি ঘটল মানব মেয়েদের নিয়ে খেলা করার। ধ্বংস হয়ে গেল নিকৃষ্ট পিশাচরাজ নাইম। হা হা হা। তান্ত্রিক হাসতেছে, তখনই তার হাসির পাশে আরো একটি পৈশাচিক কণ্ঠে হাসির শব্দ ভেসে আসলো। তান্ত্রিক তাকিয়ে দেখল পিশাচরাজ নাইম আগের ন্যায় দাঁড়িয়ে হাহা করে হাসতে। অবাক হয়ে গেল তান্ত্রিক।
তান্ত্রিকের অবাকতা দেখে পিশাচরাজ বলে উঠল, কি ভেবেছিস তান্ত্রিক, নবাব সেজে আমায় ধোকা দিবি? হা হা হা, আর ওই জ্যান্ত তেলোয়ার দিয়ে আমায় মারবি? শোন, আগে থেকেই তোর ব্যবহারে আমি জেনে গিয়েছি তুই তান্ত্রিক নয়ন, আর তোর কাঁধে থাকা জ্যান্ত তেলোয়ার দিয়ে আমার মারবি। তাই তো তোর ই গুপ্তচর বিটকেলকে মোহরের লোভ দেখিয়ে তোর ঘুমের মাঝে জ্যান্ত তেলোয়ার সরিয়ে ভিন্ন একটা তেলোয়ার তোর কাঁধে ঝুলিয়ে দিয়েছি। হাহা বিটকেল, তোদের গুপ্তচর হলেও এখন আমার বশে। আমি যা বলবো সে এখন তাই শুনবে। পিশাচরাজ নাইমের কথাটা শুনে উচ্চস্বরে হাসতে লাগলো তান্ত্রিক নয়ন। তার হাসি দেখে পিশাচরাজ অবাক হয়ে মুচকি হেসে বলল, শালা হয়তো পাগল হয়ে গেছে, তাই তো মরণকালে হাসতেছে। পিশাচরাজ কথাটা বলেই তাকিয়ে দেখে একটা পাখি জ্যান্ত তেলোয়ারটা মুখে নিয়ে এসে তান্ত্রিকের হাতে তুলে দিল। অবাক হলো পিশাচরাজ আর বলতে লাগল, আমায় ক্ষমা করে দে তান্ত্রিক, আমায় মারিস না। পিশাচরাজের কোনো কথা না শুনে তান্ত্রিক নয়ন উড়ে এসে পিশাচরাজের গলায় কোপ দিতেই জোরে একটা চিৎকার দিয়ে উঠে পিশাচরাজ নাইম। তান্ত্রিক তার চিৎকার শুনে বলতে লাগল, কি মনে করেছিস বিটকেলকে বশ করে তেলোয়ারটা সরাবি? হা হা, শুনে রাখো এই তেলোয়ারটার সব দায়িত্ব যে জুলফু ফকিরের, কেননা এই তেলোয়ার যে শান্তিময় বিশ্বে শুভ শক্তি আনতে তার দান। যতদিন না নিষ্ক্রিয় হচ্ছে এই তেলোয়ার ততদিন এর পাহারাদারের দায়িত্ব যে এই পাখিটার, যার মধ্যে বন্দী আছে জুলফু ফকিরের প্রাণ। এখন উপভোগ কর মৃত্যু যন্ত্রণা কাকে বলে। এই বলে আরো জোরে জোরে পিশাচরাজের মুন্ডুটায় কোপাতে থাকে তান্ত্রিক নয়ন। একসময় মৃত্যু বরণ করে পিশাচরাজ নাইম, তবে মৃত্যুর আগে সে বিড়বিড় করে বলেছে, আমি আবারও ফিরব নতুন কোনো রূপে মানব সমাজে। হাহাহা, তখন আমায় কে আটকাবে কে? তান্ত্রিক নয়ন তার ওই কথায় পাত্তা না দিয়ে পৈশাচিক হাসি দিয়ে জান্নাতকে নিয়ে পিশাচরাজের দক্ষিণা রাজ্যর বাহিরে এসে চোখের পলকেই খুব সহজেই ধ্বংস করে দেয় পুরো দক্ষিণা পিশাচ রাজ্যে। কেননা সেখানের রাজা আগেই মৃত্যু বরণ করেছে, পুরো রাজ্যর শক্তি যে ছিল পিশাচরাজ নাইমের কাছে, তাই শক্তিও শেষ, রাজ্যও শেষ। জান্নাতের হাত আর মুখের বাঁধন খুলে দিল তান্ত্রিক নয়ন। তখনই হরিপদ পণ্ডিত আর অরণ্যা শাহ পিছন থেকে এসে তান্ত্রিকের হাত থেকে জ্যান্ত তেলোয়ারটা কেড়ে নিয়ে তান্ত্রিকের পেটে অনবরত ঢুকিয়ে দিচ্ছে, হাসতে হাসতে বলতেছে, তান্ত্রিক নয়ন তুই ও শেষ। এখন থেকে এই জ্যান্ত তেলোয়ারের মালিক আমি আর অরণ্যা শাহ। আমরা দুজন এখন এই তেলোয়ার ব্যবহার করে এই গ্রহ ও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হব। হা হা হা। এই বলে পৈশাচিক খুশির হাসিতে আত্মহারা ওরা দুজন, হরিপদ আর অরণ্যা শাহ। তাদের হাসি দেখে তান্ত্রিক নয়নও হাসতে হাসতে বলল, তোরা আমাকে মারবি? তোরা হয়তো জানিস না তোদের এই চালাকি আমার গুরু আগেই টের পেয়েছে এবং আমার শরীরে মন্ত্র পড়ে ফুঁক দিয়ে দিয়েছে, যাতে এই জ্যান্ত তেলোয়ারের আঘাত থেকে আমি বেঁচে যাই। দেখ, আমি আগের মতোই এখনো আছি। হা হা। এই বলে তান্ত্রিক নয়ন এক লাফে পণ্ডিতের বুকে লাথি মেরে জ্যান্ত তেলোয়ারটি কেড়ে নিয়ে তার মুখে জোরে জোরে কোপ দিয়ে দিয়ে মেরে ফেলল তাকে। এবার অরণ্যার দিকে তাকিয়ে বলল, তোমায় বিশ্বাস করেছিলাম অরণ্যা শাহ, শেষে কিনা তুমি? ছি ছি ছি। এই বলে তান্ত্রিক জান্নাতকে নিয়ে আকাশ পানে উড়ে পৃথিবীর দিকে যেতে থাকে এবং মন্ত্র পড়ে পিশাচগ্রহ সমান বড় একটা আগ্নি গোলার্ধ তৈরি করে পুরো পিশাচগ্রহে চাপা দিতেই ভূমিকম্প সৃষ্টি হতে থাকে পিশাচগ্রহে এবং পুড়ে যেতে থাকে সম্পূর্ণ পিশাচগ্রহ। পৃথিবীতে এসে জান্নাতকে নিজের বাসায় পৌঁছে দিয়ে গুরুর কাছে আসলো তান্ত্রিক নয়ন। তার পিছনে পাখিটি ও আছে, যার ভিতরে বন্দী আছে জুলফু ফকিরের আত্মা। তান্ত্রিক নয়ন গুরুকে বলল, গুরু, পিশাচগ্রহ ধ্বংস করে দিয়েছি, সবাই নিকৃষ্ট ওরা। তান্ত্রিক নয়নের কথায় গুরু মুসকে হেসে বলে,
জানি আমি। এখন কি করবে? গুরু, আমি এখন জুলফু ফকিরকে মুক্ত করে দিতে চাই, তিনি চলে যাক পরলোকে। তান্ত্রিক নয়নের কথায় গুরু রহস্যময়ী চাপা হাসি দিয়ে বলল, নয়ন, তুমি তা সম্ভব করলে কই? তা তো তুমি অসম্ভব করেই রেখে দিয়েছ। গুরুর কথায় অবাক হয়ে উত্তেজিত কণ্ঠে তান্ত্রিক নয়ন বলল, বুঝলাম না গুরু, আমি আবার কি করলাম? তুমি তো সবকিছু করেছ। তোমাকে হরিপদ পণ্ডিত বলেনি আগে কোনো এক পিশাচের রক্তে জ্যান্ত করবে জ্যান্ত তেলোয়ার, তারপর তেলোয়ারটি দিয়ে আঘাত করবে পিশাচরাজ নাই, তাহলে সারা জীবনের জন্য ধ্বংস হবে পিশাচরাজ নাই। কিন্তু তুমি উত্তেজনায় জ্যান্ত করনি তেলোয়ারটাকে, তাই সারা জীবনের জন্য ধ্বংস হয়নি পিশাচরাজ নাইম। সে আবারও ৩০ বছর পর ফিরবে পৃথিবীতে, কোনো এক মানব কন্যার গর্ভের রসুলায়। গুরুর কথায় অবাক হয়ে যায় তান্ত্রিক নয়ন এবং গুরুর কাছে ক্ষমা চেয়ে বলে, এখন কি করতে হবে গুরু? বেশি কিছু নয়, কোনো এক সুরক্ষিত স্থানে এই তেলোয়ারটি লুকিয়ে রাখবে। তোমাকে পাহারা দিতে হবে না। এই পাখিটি তেলোয়ারটি পাহারা দিবে। যখন আবারও ফিরবে পিশাচরাজ নাইম, তখন এই তেলোয়ার দিয়ে তাকে মেরে ফেলতে হবে। শুনো, হ্যাঁ জান্নাত, মেয়েটাকে তুমি বিয়ে করে নিও, আর এই চিঠিটা তোমাদের বাসর রাতে খুইল। এই বলে গুরু ছোট একটা কাগজ তান্ত্রিক নয়নের হাতে দিয়ে হাফ ছেড়ে রহস্যময় ভাবে মুস্কি হাসি দিতে দিতে নিজের কক্ষে গেল। তান্ত্রিক নয়ন কি করবে ভাবতেছে, তখনই তার পকেটে থাকা ছোট নোকিয়া ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। রিসিভ করতেই তারা বলল আফ্রিকা থেকে দেশে ফিরেছে তারা, তাই সবকিছু ভুলে পাহাড়ের চূড়ায় নয়, নিজের দালানকোঠা বাসায় গেল তান্ত্রিক নয়ন। অতঃপর গুরুর কথায় তেলোয়ারটি সুরক্ষিত স্থানে রেখে পারিবারিকভাবে বিয়ে করে নিল জান্নাতকে। ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। তার বিয়ের দিনেই মৃত্যু হয়েছে তার গুরুর, সেই খবরটি দিতে এসেছিল হরিপদ পণ্ডিতের ছেলে তান্ত্রিক রাঘব। বিয়ের ব্যস্ততায় গুরুর শেষ কৃতিকার্য করতে যেতে পারেনি তান্ত্রিক নয়ন। তবে চোখের অশ্রু অনেক ঝরিয়েছে। অতঃপর তান্ত্রিক বাসর রাতে জান্নাতের সাথে কাটালো সবচেয়ে আনন্দের মুহূর্তকর রাত। পরের দিন গুরুর দেওয়া চিঠিটার কথা মনে পড়তেই চিঠিটি খুলতেই অবাক হয়ে গেল সে, কেননা চিঠিটায় লেখা আছে, নয়ন, তোর ঘরেই তোর সন্তান রূপে জান্নাতের গর্ভে আসবে পিশাচরাজ নাইম। তবে তোদের কততম সন্তান সে হবে তা অজানা। সে জন্ম নিবে হয়তো ৩০ বছরের আগে, তবে ৩০ বছর পর সে প্রকাশিত হবে পিশাচরূপে সবার নিকটবর্তীতে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।